আশা করছি তোমরা আমার ক্লাসে উপস্থিত আছো। যারা গত সোমবারে আমার অনলাইন জুম ক্লাসের প্রথম ক্লাসটিতে অংশ নিয়েছিলে, তোমাদের উদ্দেশ্যে আজকে আমার দ্বিতীয় নিবেদন, উৎস অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। আমার মনে হয় এটা খুবই সহজ একটি প্রশ্ন। 5 নম্বরের পরীক্ষায় এটি লিখতে হয় তোমাদেরকে, এবং সেখানে আমার খুবই দুঃখ লাগে যে আমাদের সময় আমরা নিজেরাও এবং তোমাদের সময় তোমরা কিন্তু একটা ভুল করছো, যে কি অনুসারে এই শব্দের শ্রেণী বিভাগটা চেয়েছে, সেটা হচ্ছে উৎস অনুসারে। তোমাদের মনে রাখতে হবে শব্দের শ্রেণী বিভাগটা প্রশ্নে আশা করা হয়েছে উৎস অনুসারে কয় প্রকার। তো আমরা যে শব্দ, সেই শব্দটা তোমরা জানো, অনেকগুলা বর্ণ সমষ্টি যদি সম্মিলিত হয়ে মিলিতভাবে কোনো বিষয়ে বক্তার মনোভাব প্রকাশে সক্ষম হয়, সেটি কিন্তু একটি শব্দ। যদি সেটির কোনো অর্থ না থাকে, সে অর্থবোধক ধ্বনি সমষ্টি, তাকে আমরা কখনোই শব্দ হিসেবে আখ্যায়িত করতে পারবো না। তাহলে অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলবো যে শব্দ। তাহলে সেই শব্দের বিষয়ে আরো কয়েকটি প্রশ্ন আছে। যেমন এখানে আমি বলেছি যে উৎস অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। তাহলে আরো আছে, তোমরা এখানে যে ভুলটা সবসময় হয়ে থাকে, আমাদেরও হয়েছে। আমরা সে সময় 10 নম্বরের প্রশ্ন ছিল, কিন্তু আমরা পুরো 10 নম্বরই ভুল করে আসতাম, এবং সেটা এই কারণে হতো যে আমরা এখানে আমি বলেছি উৎস অনুসারে, এটাকে আরেকটি কথা লেখে যে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে বা ব্যুৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে বা ব্যুৎপত্তি অনুসারে, অথবা সোজা কথায় যদি বলি এমএস কলেজের ছাত্রদের উপযোগী করে, সেটা হচ্ছে উৎস অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ বা কয় ভাগে বাংলা শব্দকে ভাগ করা যায়। এখানে আরো দুটি উপায় আছে যে শব্দকে বিভাগ করা যায়, সেটি হচ্ছে একটা অর্থ অনুসারে, একটা হচ্ছে অর্থ অনুসারে, এবং একটা হচ্ছে গঠন অনুসারে। তো আমরা যেখানে ভুল করি সেটা হচ্ছে আমাদের প্রশ্নটি না বুঝে আমরা অনেকে উত্তর দিয়ে দিই। প্রশ্নটি হচ্ছে উৎস অনুসারে, কিন্তু আমরা হয়তো অর্থ অনুসারে অথবা গঠন অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ লিখে দিই। এখানে অর্থ অনুসারে হচ্ছে তিন প্রকার, এবং গঠন অনুসারে হচ্ছে 2 প্রকার, অর্থাৎ বাংলা শব্দ মোট 10 প্রকার ভাগে বিভক্ত হতে পারে। কিন্তু আমি আজকে যে আলোচনাটা করছি সেটি শুধুমাত্র উৎস অনুসারে বলে সেটিকে আমি 5 ভাগে ভাগ করা যায় সেটা উল্লেখ করেছি, এবং সেটা হচ্ছে উৎপত্তি এবং ব্যুৎপত্তি অনুসারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা অনেক সময় উৎস অনুসারে শিখেছিলাম, হয়তো উৎপত্তি অনুসারে লিখেছি, আমরা কথাটি না বুঝে উত্তরটা না দিয়ে চলে আসছি যে এটা তো কমন আসেনি, আসলে প্রশ্ন একই ছিল। অথবা বলেছে ব্যুৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ ও বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। তো তোমরা সহজভাবে এটা মনে রাখবে যে 5 ভাগে ভাগ করা যায়, এবং সেগুলির নাম আমি লিখে দিয়েছি: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। অর্থাৎ এই 5 ভাগে আমরা বাংলা শব্দকে উৎস অনুসারে ভাগ করব। প্রথম যেটি আমি নাম দিয়েছি তৎসম শব্দ। এই তৎশব্দের অর্থ হচ্ছে তাহার, এবং সম শব্দের অর্থ সমান, তাহার সমান। তো আমি ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করি যে কাহার সমান বা কার সমান, যে শব্দগুলি সংস্কৃত ব্যাকরণ থেকে হুবহু কোন রকম বিকৃতি ছাড়াই অবিকৃত অবস্থায় বাংলা শব্দ ভান্ডারে প্রবেশ করেছে, সেই শব্দগুলিকে আমরা বলবো তৎসম শব্দ, তাহার সমান। তৎসম মানে হচ্ছে তাহার সমান, সেই তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃতে যেরকম বলবে গ্রহ নক্ষত্র, সেরকমই বাংলা ভাষায়ও কিন্তু আমরা বলে থাকি গ্রহ নক্ষত্র। এই শব্দগুলি চন্দ্র সূর্য সংস্কৃত ব্যাকরণে যেরকম আছে হুবহু আমাদের বাংলা ব্যাকরণে আমরা দেখতে পাই, সেই কারণে সেটাকে বলা যায় তৎসম শব্দ। অর্থাৎ যেখান থেকে, যে উৎস থেকে শব্দগুলো এসেছে তার কোন রকম বিকৃতি ঘটেনি, হুবহু অবিকল সেরকমই আছে, যেমনটি সংস্কৃত ব্যাকরণে পাওয়া যায়। এই কারণে তার নাম হচ্ছে তৎসম শব্দ। এবং সেখানে তোমরা 2টি করে উদাহরণ মনে রাখবা, 3টি করে উদাহরণ মনে রাখবা। পরীক্ষার খাতে অন্তত একটি উদাহরণ না চাইলে তোমাদের দিতে হবে, নিজেদের মনে রাখার জন্য, নিজেদের জানার জন্য, বোঝার জন্য এটা খুবই জরুরি বলে আমি মনে করি। তাহলে তৎসম শব্দের উদাহরণ দিবা গ্রহ নক্ষত্র। আমি আরো 2টি শব্দ বলেছি, চন্দ্র সূর্য। এরকম আরো অজস্র অজস্র শব্দ আছে, আমার খুব বেশি দরকার নেই। তুমি একটি শব্দ যদি নির্ভুল ভাবে উদাহরণটা দিতে পারো, আমার মনে হয় তাহলে আমার উত্তরটা পারফেক্ট হবে, তোমার নাম্বার ফুল মার্কস তুমি পাবে। দ্বিতীয় যেটি, সেটির নাম হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ হচ্ছে অর্ধেক, হাফ, 50%।
আমরা যে তৎসম শব্দটা শিখলাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সেখানে অনেক সময় আমরা উচ্চারণের কারণে বা শিক্ষার কারণে বা অশিক্ষিতের কারণে, যে কোনো কারণে হোক, একটু সামান্য বিকৃত হয়ে যায়। যেমন ধরো আমরা একটা শব্দ বলি শ্রাদ্ধ, এই যে শ্রাদ্ধ বলি, শ্রাদ্ধটা হয়ে যায় ছেরাদ্দ, যে ছেরাদ্দ হয়ে যায়, সেইটা সেই জায়গাতে এই শব্দটি একটু বিকৃত হয়েছে। বা আমরা যখন গৃহিণী বলি সংস্কৃতে, সেটা অনেক সময় হয়ে যায় গিন্নি, আমাদের আঞ্চলিক শব্দে বা বাংলা ভাষায় সেটা হয়ে গেছে গিন্নি। তাহলে এগুলো হচ্ছে একটু বিকৃত হয়েছে, সামান্য বিকৃত হয়ে বাংলা ভাষায় বাংলা শব্দ ভান্ডারের স্থান দখল করে নিয়েছে, সেটাকে আমরা বলবো যে অর্ধ তৎসম। এরকম হচ্ছে গৃহিণী, গৃহিণী থেকে হয়েছে গিন্নি। আরো শব্দ আছে, আমি বেশি শব্দে বেশি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু বেশি হলে হয়তো মনে রাখা সম্ভব হবে না, সেই কারণে আমি বলছি যে গৃহিণী, গিন্নি, শ্রাদ্ধ, ছেরাদ্দ। ঠিক সেরকম কৃষ্ণ, কেষ্ট, বৈষ্ণব, এই ধরনের শব্দ যেগুলি আছে সেগুলি তোমরা শিখবে। বেশ কিছু শব্দ মনে রাখার দরকার নেই, কিন্তু 3-4টা বা সর্বোচ্চ 5টা শব্দ তোমরা তোমাদের নোট খাতায় বা নোটে লিখে রাখতে পারো, যে 5টা থেকে পরীক্ষা অন্তত ভুলে বলে যে কোনো ভাবে একটি নির্ভুল উদাহরণ তোমাদেরকে দিতে হবে যে কোনটি অর্ধ তৎসম শব্দ। অথবা প্রশ্নটা যদি এরকম করে আসে নিজের নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, যদিও ব্যাকরণে এরকম অবজেক্টিভ নাই বা মাল্টিপল চয়েসের প্রশ্ন আসে না, কিন্তু এসএসসি তে সেটা ছিল, অনেক ক্লাসে সেটা নিচের ক্লাসগুলোতে আছে, সেখানে যদি দেয় যে কোনটি অর্ধ তৎসম শব্দ, তখন তোমাদেরকে ছেরাদ্দ, গিন্নি, কেষ্ট এই শব্দগুলি মনে রাখতে হবে, সেগুলি অর্ধ তৎসম। তাহলে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তদ্ভব। তদ্ভব শব্দটি কি? সেটি হচ্ছে যে সংস্কৃত থেকেই উৎপন্ন বা উৎস, কিন্তু সেটি প্রাকৃতের মাধ্যমে, এটা মনে রাখবো যে প্রাকৃত, প্রাকৃতের মাধ্যমে মানে সাধারণ মানুষের পথে ঘাটে হাটে বাজারে যে মানুষগুলি, সাধারণ মানুষ আমাদের শিক্ষিত মানুষের কাছ থেকে শুনে তারা তাদের মতো করে উচ্চারণ করে একটা শব্দ তৈরি করে ফেলেছে, বা মানুষ সেটাকে ব্যবহার করতে করতে প্রচলিত হয়ে প্রথার মতোই বাংলা শব্দ ভান্ডারে বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে, সেগুলি হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে সেগুলি কোনটি? এই যে আমি একটা সিম্বল তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হাত। এই হাত শব্দটি কিন্তু সংস্কৃত ভাষায় কি আছে? সেখানে আছে হস্ত। ঠিক আছে, আমরা সেই হস্তকে সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে, সংস্কৃত শব্দ ভান্ডার থেকে বাংলা ভান্ডার এনেছি প্রাকৃতের মাধ্যমে। অর্থাৎ সাধারণ মানুষ আমার কাছ থেকে হস্ত শব্দটি শোনার পর সে তার স্ত্রীকে বা সন্তানকে যখন শিখাতে গেল, তখন কিন্তু আর হস্ত শব্দটি বলতে পারলো না, সে হয়তো বললো যে হত্ত। হস্ত থেকে হত্ত, সেটা একসময় তার উত্তর পুরুষদের কাছ থেকে বা মানুষের মুখে মুখে হয়ে গেল হাত। হস্ত, হত্ত, হাত। চর্মকার, চম্মকার, চামার। ঠিক একইভাবে কর্ম, কম্ম, কাজ, অদ্য, অজ্জ, আজ, এই শব্দগুলি হচ্ছে তদ্ভব শব্দ। তারপর হাত, আমি এখানে লিখে দিলাম হাত বা কাজ, এগুলি হচ্ছে আমাদের অর্ধ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বা সাধারণ মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এবং সেটা হয়ে গেছে তদ্ভব শব্দ। হস্ত থেকে হাত, হস্তি থেকে হাতি। একইভাবে কর্ম থেকে কর্ম, কাজ, অদ্য থেকে অজ্জ, আজ। আমি বেশি উদাহরণ দিচ্ছি না, 2টি করে উদাহরণ দিচ্ছি যেন মনে থাকে। তোমরা এই ক্লাসটি বারবার যদি দেখো, মনে রাখা বা অধ্যয়ন করে বা নোট করে রাখো, আমার মনে হয় তোমার পরীক্ষার খাতায় খুব সহজে প্রশ্নটি কোনোভাবে মিস হবে না, এবং অবশ্যই 5-এ 5 নম্বর নির্ভুল ভাবে উত্তর দিয়ে তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো 4 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলি? বাংলা সাহিত্য ভান্ডারে, বাংলা শব্দ ভান্ডারে এমন কিছু শব্দ আছে যেগুলির উৎস কোন ভাষা থেকে পেয়েছি, বিদেশি ভাষা থেকে বা সংস্কৃত ভাষা থেকে, আমরা সেটা আজও নির্ধারণ করতে পারিনি, বা পণ্ডিতরা সেই বিষয়ে একমত হননি। কিন্তু এগুলো যে বাংলা ভাষার আদি শব্দ বা স্মরণাতীত কাল থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে এগুলি বাংলা শব্দ ভান্ডারে স্থান করে নিয়েছে, সেই বিষয়ে আমরা নিশ্চিত। তাহলে সেই শব্দগুলি কি? সেই শব্দগুলি হচ্ছে যে আমরা আমাদেরকে আদর করে ডাকে খোকা। আমাদের জন্ম শতবর্ষে আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ডাক নামটা আমরা অনেকে জানি, তার নাম হচ্ছে খোকা। এই খোকাটি হচ্ছে বাংলা ভাষার শব্দ,
খাঁটি বাংলা শব্দ খোকা, খুকু। আমাদের মেয়েদের চুলের খোপা, সেই চুলের খোপা, ঢেকি, এই শব্দগুলি কিন্তু কুলা, ঢেকি, কুলা, এগুলো হচ্ছে আদি শব্দ বাংলা ভাষায়। অনেক আগে থেকে, আদিকাল থেকে, বাংলা ভাষার জন্মকাল থেকে হতো, এগুলি বাংলা শব্দ ভান্ডারে আছে, বাংলা ভাষায় প্রচলিত, বাংলার মানুষদের মুখে মুখে আমরা শুনে আসছি। সেটা হচ্ছে দেশি শব্দ, অর্থাৎ যেগুলি খোকা, খুকু, খোপা, ঢেকি, কুলা, এই 5টি শব্দ মনে রাখো। এখান থেকে পরীক্ষার খাতায় যদি 1টি শব্দ বা 2টি শব্দ নির্ভুল ভাবে লিখতে পারো, 5টি লেখার দরকার নেই। খুব বেশি শব্দ শিকার বা লেখার 50টি শব্দ মনে রাখার দরকার নেই। 2টি যদি মনে থাকে, 1টি যদি লিখতে পারো নির্ভুল ভাবে, যেটি হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ, বা এটি দেশি শব্দের উদাহরণ, বা এটি তৎসম, বা এটি অর্ধ তৎসম, তাহলে আমার মনে হয় তোমার উত্তরটি, যদি উল্টো পাল্টা উত্তর দিয়ে দাও তাহলে পরীক্ষকের মেজাজ খারাপ হবে, তোমার নাম্বার কমে যাবে এবং উত্তরটা কাটা যেতে পারে। আংশিকভাবে হয়তো নাম্বার দিবে না, পুরো উত্তরই হয়তো কাটা যাবে যদি উদাহরণটা, অনেকেই উদাহরণগুলো মিলাতে পারে না। এভাবে নাম লিখে তার পাশে সংজ্ঞা সহজে দিতে পারো, কাকে বলে, একই সাথে সেটার উদাহরণ। 5 নম্বরের উত্তর পূর্ণাঙ্গ হওয়া দরকার, কোন আংশিক যারা উদাহরণ দাও নাই বা সংজ্ঞাটি দাও নাই, আমার মনে হয় সেই উত্তরটা একটু দুর্বল হয়ে যাবে বা নাম্বার অটোমেটিকলি কমে যাবে। তো সর্বশেষ যেটি, সেটি হচ্ছে বিদেশি শব্দ। আমাদের বাংলা শব্দ ভান্ডারে আমরা অনবরত কথায় কথায় কিন্তু বাংলা ভাষা, খাঁটি বাংলা ভাষা বা শুদ্ধ বাংলা ভাষা অনেক শিক্ষিত লোক, বেশিরভাগ শিক্ষিত লোকই কিন্তু ব্যবহার করি না। সেখানে অন্য ভাষার মিক্সড অটোমেটিক চলে আসে। যে আমি এখন কথা বললাম যে মিক্সড অটোমেটিক, এটা তো বাংলায় কি হবে, যে মিশ্রিত হয়ে চলে আসে। তাহলে সেই মিশ্রিত শব্দগুলি, বা আমরা এমন কিছু শব্দ আমাদের এখানে প্রচলিত হয়েছে যেটা বাংলা হয়তো আমরা জানি না বা জানলেও ব্যবহার করি না। যে আমরা চেয়ারে বসলাম, চেয়ার, টেবিল, এই শব্দগুলি তো বাংলা ভাষার শব্দ না, কিন্তু বাংলা ভাষার নিজস্ব শব্দের মতো হয়ে গেছে এগুলি, যদি ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ। ঠিক সেরকম চা, চিনি আমরা বলি, চা, চিনি কিন্তু আমাদের বাংলাদেশের শব্দ না, এটা হচ্ছে চৈনিক শব্দ, চাকু। একই সাথে জাপানি শব্দ আছে রিক্সা, বার্মিজ বা আরাকানি শব্দ আছে, সেটা হচ্ছে লুঙ্গি, ফুঙ্গি। যদিও আমরা ফুঙ্গি জিনিসটা কি, আমার অনেক ছাত্রছাত্রী আমাকে ক্লাসে জিজ্ঞেস করেছিল যে স্যার ফুঙ্গিটা কি। আমরা তো লুঙ্গি চিনি, চট্টগ্রামের মানুষ লুঙ্গি চিনি, লুঙ্গি পরি, এবং ইন্ডিয়া তো আমরা ছবিতে দেখেছিলাম লুঙ্গি ড্রেস বলে একটা গান বেশ জনপ্রিয় হয়েছিল, লুঙ্গি নাচা। তাহলে লুঙ্গিটা মোটামুটি চিনি, কিন্তু ফুঙ্গি জিনিসটা কি? তাহলে হয়তো সেটা কোনো অন্য কোনো উপরের জামা, শার্ট, কাপড়, এরকম কোন একটা, সেটা একটা পরিধেয় বস্ত্র হবে। কিন্তু ফুঙ্গি জিনিসটা বা ফুঙ্গি শব্দটার সাথে পরিচিত হলে, জিনিসটার সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য বা এখনো হয়নি, হয়তো কোনো একদিন হবে, হয়তো হতে পারে, কিন্তু সেটা একটা কাপড়। কিন্তু এবং সেটা এই যে আরাকানি শব্দ বা বার্মিজ শব্দ, যে অনেক অজস্র শব্দ আছে যেগুলি আমরা এই ব্যবহার করি, কিন্তু সেগুলি বাংলা ভাষার শব্দ না, বাংলা ভাষার মতো হয়ে। চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, কিন্তু চেয়ারের কেদারা আমরা কাউকে বলি না। ড্রয়ারকে আমরা দেরাজ বলি, সেটা অনেক সময় আমরা বলি না। অনেক শব্দ আছে যেগুলিকে আমরা ব্যবহার করবো। আগে যে হর্ন বাজাবেন না, সেটার বাংলা হচ্ছে ভেপু, ভেপু বাজাবেন না। একসময় পথে ঘাটে সাইনবোর্ডে লেখা থাকতো, এখন সেই ভেপু শব্দটাই বেমল গায়েব হয়ে গেছে। আবার অনেক শব্দ আছে যেগুলি বাংলায় বের হয়নি, যেমন অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের বাংলা কি, পাসপোর্টের বাংলা কি, অনেকগুলো শুদ্ধ টু দ্য পয়েন্ট বাংলা হয় না। কম্পিউটার বাংলা কি, সেটা বের হয়নি। মুঠোফোন, মুঠোফোন, সেখানেও কিন্তু ফোন শব্দের তো ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে দূর আলাপনি, কিন্তু আমরা সেটা বলি না। মোবাইল ফোন বলি বা মোবাইলই বলি, মোবাইলের বাংলা কি, ব্রাহ্মমান, আমরা তো বলি না ভ্রাম্যমান দূর আলাপনি। তো মোবাইল ফোন বলে এটা প্রমিনেন্ট হয়ে জনপ্রিয় হয়ে গেছে। যে ক্লাস, ক্লাসের বাংলা শ্রেণী, কিন্তু ক্লাসটা জনপ্রিয়। তারপরে গুড মর্নিং বলি, সুপ্রভাত আমরা একটু কম বলি। যে শব্দগুলি বিদেশি শব্দ, শুধুমাত্র ইংরেজি শব্দ না, যে কোনো ভাষার শব্দ। আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত যে বলি, সেগুলি কিন্তু বাংলা শব্দ না, সেগুলি ফার্সি শব্দ, সেগুলি আরবি শব্দ। তো সেরকম বিদেশি শব্দের মধ্যে যে চেয়ার, টেবিল, চেয়ার, টেবিল, এই শব্দগুলো তোমরা তো নিজেরা জানো। তারপর চাকু, তারপরে রিক্সা, তারপর লুঙ্গি। তো যে শব্দগুলি বিভিন্ন কারণে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণে বিদেশিরা দেশে আসছে বা আমরা বিদেশে গেছি, সেই আদান প্রদানের মাধ্যমে যে শব্দগুলি বাংলা সাহিত্য ভান্ডারে প্রবেশ করেছে এবং বাংলা ডিকশনারিতে, বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে, সেই শব্দগুলিকে আমরা বলবো যে বাংলা ভাষার শব্দ। শব্দ ভান্ডারের উৎস অনুসারে যে 5 প্রকার, তার মধ্যে বিদেশি শব্দ হিসেবে এই শব্দগুলি চিহ্নিত হবে। তোমাদের অনেক সময় আমরা জানতে চাই যে এটি কোন ভাষার শব্দ, যে একটু আগে বললাম লুঙ্গি,
এটি হচ্ছে বার্মিজ শব্দ। যে বললাম রিক্সা, যে জাপানিজ শব্দ। চা, আমরা যে চা ধরিয়েছে আমাদেরকে চীনারা, সে চৈনিক শব্দ চা, চাকু, এগুলো হচ্ছে চীনা শব্দ। আর ইংরেজি শব্দ তো ভুরি ভুরি আমরা অহরহ ব্যবহার করছি। ক্লাস বলছি, কলেজ বলছি, আমার কলেজের বাংলা মহাবিদ্যালয়, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এই যে ইউনিভার্সিটি বলি, কিন্তু সেগুলো আসলে বাংলার মতো হয়ে গেলেও সেগুলি ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ। তো যে শব্দগুলি খাঁটি বাংলা আমি বলেছিলাম, খোকা, খুকু, খোপা, ঢেকি, কুলা, এগুলি হচ্ছে খাঁটি বাংলা শব্দ। ওই খুবই অল্প অল্প কয়েকটি শব্দ, 19টা বা 20টার বেশি মনে হবে না, সব মিলিয়ে সেগুলির বাইরে যত শব্দ আছে বাংলা সাহিত্য ভান্ডারে বেশিরভাগ কিন্তু বিদেশি, এবং বেশিরভাগ আমি দেখি যে সংস্কৃত শব্দ। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সেগুলি অবশ্যই অবশ্যই সংস্কৃত শব্দ, সেটা মনে রাখবো। এবং সেকেন্ড যেটা, সেখান থেকে একটু বিকৃত হয়েছে, যে গৃহিণী সংস্কৃত শব্দ, আমরা সেটাকে বললাম যে গিন্নি। যে গৃহিণী থেকে গিন্নি আসছে, শ্রাদ্ধ থেকে ছেড়াদ্দ আসছে, সামান্য একটু বিকৃত হয়েছে, সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এবং যেটা বিকৃত হয়েছে বা প্রাকৃতের মাধ্যমে সাধারণ মানুষের মুখে মুখে, এটা হচ্ছে প্রাকৃত। কথাটা তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে প্রাকৃত। প্রাকৃত মানে হচ্ছে যারা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, হাটে ঘাটে যাদেরকে পাওয়া যায়, বাংলার বেশিরভাগ জনগণ যে পর্যায়ের মানুষ ছিল, সেই মানুষগুলোকে বা সাধারণ মানুষগুলোর মুখে মুখে যে শব্দগুলি প্রচলিত হতে হতে একসময় বাংলা ভাষার নিজস্ব শব্দ ভান্ডারে স্থান করে নিয়েছে, সেগুলি হলো তদ্ভব শব্দ। যে হাত, আমরা শিক্ষিত শিক্ষিত সবাই বলি, আমি শিক্ষিত বলে যে হস্ত বলবো সেরকম কোনো কথা নেই। তাহলে সেই হাত শব্দটি হচ্ছে কিন্তু সংস্কৃত শব্দ থেকে একটু প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দে রূপান্তর হয়েছে। রাত্রি, রাত্রি থেকে, রাত্র থেকে হয়ে গেছে রাত। হস্তি থেকে হয়ে গেছে হাতি। কর্ম থেকে হয়ে গেছে কাজ। চামার, চর্মকার থেকে হয়ে গেছে চামা। এই শব্দগুলি প্রাকৃতের মাধ্যমে সাধারণ মানুষের মুখে মুখে বিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে নতুন ভাবে বাংলা শব্দ ভান্ডারে যুক্ত হয়েছে এবং এখনো ব্যবহৃত হচ্ছে এবং বেশি জনপ্রিয় হয়েছে। সেগুলি হচ্ছে তদ্ভব শব্দ। আর দেশি শব্দ হচ্ছে যে শব্দগুলি স্মরণাতীত কাল থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে, একদম আদি লগ্ন থেকে, বা কখন কোথাকে উৎস, কোন ভাষা থেকে বাংলা ভাষা আসছে, সে অরিজিনটা, উৎসটা আজও জানা যায়নি। এবং সেগুলি বাংলা ভাষার প্রাচীনতম যে শব্দগুলি, সেগুলি হচ্ছে দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। যেমন ধরো খোকা, খুকু, খোপা, ঢেকি, কুলা, এই 5টা শব্দ মনে রাখবা। পরীক্ষার সাথে 2টা বা 1টি শব্দ যদি নির্ভুল ভাবে লিখতে পারো, যে তদ্ভব শব্দের উদাহরণ হাত, দেশি শব্দের খোকা, খুকু, আর বিদেশি শব্দের উদাহরণ এই যে লুঙ্গি, ফুঙ্গি, এসব, তাহলে আমার মনে হয় তোমার উত্তরটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি আমার ক্লাসে যে কথাটি তোমাদের বলতে চেয়েছি সেটি হচ্ছে যে উৎস অনুসারে আমরা বাংলা শব্দ ভান্ডারে পেয়েছি 5 প্রকার। উৎস অনুসারে 5 প্রকার। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে উৎপত্তি অনুসারে অথবা ব্যুৎপত্তি অনুসারে। এটা আমরা মিসগাইডেড হয়েছি, যে আমরা তো উৎস অনুসারে শিখেছি কিন্তু উৎপত্তি অনুসারে শিখিনি। উৎস এবং উৎপত্তি তো একই কথা। অথবা লিখে দিয়েছে ব্যুৎপত্তি অনুসারে, তাহলে ব্যুৎপত্তি, উৎপত্তি, উৎস আসলে একই কথা। তাহলে উৎস অনুসারে কয় প্রকার? পরীক্ষার খাতায় এখনো এত বছর পরেও দেখি যে তোমাদেরও একই ভুল হয়। তোমরা উৎস অনুসারে চেয়েছে, তোমরা লিখে দিয়েছো অর্থ অনুসারে। উৎস অনুসারে 3 প্রকার, কি কি? রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, এইভাবে নাম দিয়ে দাও। রূঢ়, যোগরূঢ়, যৌগিক শব্দ। আর যদি গঠন অনুসারে চাই, গঠন অনুসারে হচ্ছে 2 প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। হয়তো আগামী ক্লাসে আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, হয় গঠন অনুসারে অথবা উৎস অনুসারে। সেগুলি সোজাই মনে হয়, আর এটা আরো সোজা। এটা 5টি আছে, পয়েন্ট বেশি আছে, কিন্তু উত্তরটা বিস্তারিত লেখা যাবে। কিন্তু এটা আমার মনে হয় যে এটা খুবই সহজ, খুবই সোজা। কেন তোমরা বুঝো না, কেন পারো না, সেটা আমার খারাপ লাগে। আর এখানে যে জিনিসটা মনে রাখবে সেটি হচ্ছে সাজানোটা যেন এরকমই হয়। প্রথমে তৎসম 1 নম্বরে দিয়েছি, 2 নম্বরে অর্ধ তৎসম, 3 নম্বরে তদ্ভব, 4 নম্বরে দেশি এবং 5 নম্বর হচ্ছে বিদেশি। সাজানোটা যেন এরকমই হয়। প্রথমে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই 5 প্রকার শব্দকে তোমরা উৎস অনুসারে চিহ্নিত করে নির্ভুল ভাবে পরীক্ষা উত্তর লিখবে এবং নামগুলো দিয়ে তার পাশে উদাহরণ দিবে।
কাকে বলে সেটাও লিখে দিবে। আমি যদি কাকে বলে এখানে লিখিনি, মুখে বলেছি। পরীক্ষার খাতায় অবশ্যই অন্তত পাতা ভরিয়ে 2 পৃষ্ঠা হবে, 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা যতটুকু হয় টু দা পয়েন্ট উত্তর দিবে। মনে রাখার জন্য, মনে গেঁথে রাখার জন্য নোটটাকে সুন্দরভাবে সাজাবে। প্রথমে তৎসম, তারপর অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি কোনোটা যেন আগে পরে না হয়, তাহলে সেটা আমাদের মনে গ্রহণ করবে না, আমরা মুখস্থ করতে পারবো না। রাস্তায় স্পিড ব্রেকার যেরকম গাড়ি কাটতে দেয়, গাড়ি আছাড় খায়, ঠিক সেরকম হোঁচট খাবে তোমার মনটা, তোমার উত্তরটা সুন্দর হবে না এবং তুমি পরীক্ষার খাতায় ভুল লিখে চলে আসবে, উল্টাপাল্টা লিখবে, নিজেই মিলাতে পারবে না। আমরা দেখা যায় যে তৎসম শব্দের একটা সংজ্ঞা লিখেছে একরকম, উদাহরণ দিয়েছে অন্যরকম, মানে আগে পরে হয়ে যায়। কোনো অবস্থা যেন আগে পরে না হয় সেই জিনিসটা মনে রাখবে। এবং সেখানে যেন অন্য অন্য যে ভাগগুলো বললাম যে অর্থ অনুসারে কয় প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার, গঠন অনুসারে 2 প্রকার, সেগুলি যেন এখানে ঢুকে না। যদি গঠন অনুসারে আসে মাত্র 2 প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ, সেখানে ওই দুইটা লিখবে। সেখানে উৎস অনুসারে ওই প্রকার বলছে সেখানে ঢুকানোর দরকার নেই। অনেকে দেখা যায় যে উৎস অনুসারে 5 প্রকার, সেটা ওখানে ঢুকে দিয়ে বসে আছে। অথবা অর্থ অনুসারে যে 3 প্রকার, সেখানে দেখা যায় যে এই 3 প্রকারটাও অনেকে 5 প্রকার লিখে দেয় এবং সেখানে এই তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি এগুলি লেখে। যেটা উত্তর চেয়েছে যদি অর্থ অনুসারে চাই সেটা অবশ্যই অর্থ অনুসারে হবে এবং সেটা 3 প্রকার হবে। যদি গঠন অনুসারে চাই সেটা অবশ্যই গঠন অনুসারে হবে, সেটা 2 প্রকার হবে, মৌলিক শব্দ, সাধিত শব্দ। সেখানেও হাত শব্দটি লিখতে পারো, সেখান থেকে হাতা, এই যে আমার শার্টের হাতা, হাত, হাতা। মৌলিক শব্দ কোনটি, সাধিত শব্দ কোনটি, যেটিকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ আমরা পাবো না, সেটি হবে মৌলিক শব্দ, মৌলিক পদার্থের মতো। আর ওদিকে যখন অর্থ অনুসারে যাব সেখানে যৌগিক শব্দ, যে পানি যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে H2O পানি হয়, ঠিক সেরকম জোড়া দিয়ে যে শব্দগুলি হয়েছে দুটি শব্দকে মিলিয়ে সেটি সন্ধি সমাসের মাধ্যমে আসছে, সেটি হবে যে যৌগিক শব্দ। রূঢ় শব্দ কোনগুলি, যৌগ রূঢ় শব্দ কোনগুলি, আমি আগামী ক্লাসে হয়তো এই বিষয় নিয়ে ক্লাস করব। এছাড়া আরেকটি প্রশ্ন আছে যে বাংলা ভাষার শব্দ ভান্ডারে কি কি উপায়ে শব্দ গঠিত হতে পারে, সেখানে 7টি পয়েন্ট আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে হয়তো আগামী কোনো ক্লাসে, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে, দ্বিতীয় বর্ষের ক্লাসে হয়তো আবার হাজির হব। আমার সেই ক্লাসটি যতদিন আমি করতে পারবো, যতদিন সেই ক্লাসটি পাচ্ছি, আগামী ক্লাস সেই ব্যাকরণ করাবো এবং এর বাইরে রয়ে গেছে নাটক এবং উপন্যাস, সেগুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারি। তো আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না। আমার মনে হয় তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমরা খুব শীঘ্রই হয়তো আগামী মাসেই যদি আল্লাহর রহমত হয় তো আমরা আমাদের অরিজিনাল ক্লাসে ফিরে আসবো। তোমরা পরীক্ষার্থী, এবছর অবশ্যই পরীক্ষা হবে, অটো পাসের আশা যারা করে বসে আছো, যারা অটো পাসের আশা করবে না, এবং যারা ভুলে গেছো যে পড়াশোনা গুলা কি করব, এগুলি ক্লাস হচ্ছে না বলে ফাঁকি দিয়ে বা ঘুমিয়ে শুয়ে বসে ফেসবুক করে সময় কাটাচ্ছ, আমার মনে হয় তারা যদি একটু সিরিয়াস হও, এই অনলাইন ক্লাসগুলি, জুম ক্লাসগুলো যদি নিয়মিত ফলো করো, আমাদের সাথে যোগাযোগ করবে, কমেন্ট, লাইক দিবে এবং অবশ্যই সাথে থাকবে। কলেজে যদি সম্ভব হয়, কলেজ যদি খুলে কেউ আর কোনো ক্লাস মিস করবে না। আমরা যেমন মিস করছি, তোমরা আশা করছি মিস করছো। তো সেটা পূরণ করার জন্য যতদিন আমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নিতে পারি, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত বা টেস্ট পরীক্ষার পরে হলো ফাইনাল পরীক্ষার আগে, যদি আগস্টে হয় বা আগস্টের আগে হয়, তোমরা যেন পরীক্ষা নির্ভুলভাবে উত্তর করতে পারো। এবং প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা, প্রতি বছরই বাংলা পরীক্ষাটা হয়তো প্রথমে হয়, সেই পরীক্ষাটা যেন অবশ্যই ভালো হয়, কোনো হার্ড হয়েছে সেটা মনে না করি, এবং সেই পরীক্ষা আমরা ভালোভাবে দিতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং খুদা হাফেজ।